এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দিদি, এই দিদি, ওঠ না, দেখ তোর ওই ডেড বডির খবর এসছে বোধহয়। সকাল সকাল রোজ ডেড বডির খবর ভাল লাগে না, রোজ ঘুম ভেঙে যায়। হ্যালো হ্যালো, সুপ্রিয়দা বলুন। শোনো দেবী, বেহালার 7 নম্বর শকুন্তলা পার্কে এক বিধবা তার 2 ছেলে মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী হয়েছেন। তাই? কিন্তু সুপ্রিয়দা, আপনি যে বলেছিলেন উর্মিলা সান্যালের বায়োগ্রাফি ছাপা হবে, আমি তো ভেবেছিলাম জীবনে এই প্রথম আমি লাইভ ফটোগ্রাফি শুরু করব। কি হলো? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম ঠিকই দেবী, কিন্তু ওনাকে আমি কিছুতেই ধরতে পারছি না। তোমার মাদার গডেসের ফটো তুমিই কভার করবে। এটা আমার স্বপ্ন সুপ্রিয়দা। এটা আমার প্রমিস দেবী।
সবার একটাই প্রশ্ন, পৃথিবীতে এত সুন্দর সুন্দর লাইফ সাবজেক্ট থাকতে আমি হঠাৎ ডেড বডির ছবি তোলাকে প্রফেশন হিসেবে নিলাম কেন? আমার বাবা। Two major category of plant kingdom is flowering plant and non-flowering plant. While the flowering plant bear fruits and flower, but the non-flowering plant does not. খুকু, আজ বাদে কাল থেকে তোর পরীক্ষা না? পড়তে বস, এক্ষুনি অলোক কাকু চলে আসবে। আসুক। বাবা, কার ক্যামেরা বাবা? আমি একটা ছবি তুলবো। নিশ্চয়ই তুলবি, যত খুশি তুলবি। এটা তো তোর জন্যই নিয়ে এলাম। বাবা, আমার ফিচার ক্লিপ এনেছো? হ্যাঁ এনেছি মা। এই নাও। ধরো। আচ্ছা তুমি কি গো, মেয়েটার সামনে পরীক্ষা, এক্ষুনি এই ক্যামেরাটা কিনে না দিলে চলছিল না? হ্যাঁ তোল, সব কটা ফিল্ম শেষ না করা অবধি তুলে যা ছবি। তুমি একবার ও ঘরে এসো তো, কথা আছে। সারা জীবন বাবাকে দেখেছি একটা টেনশনের মধ্যে ডুবে থাকতে। কিসের টেনশন ছিল বাবার? এসব কিছুর জন্য তুমি দায়ী। না না তোর এটা ঠিক না। তুমি রোজ রোজ আমাকে দোষ দিও না। তখন তোমরা সকলেই ছিলে, তুমি, তোমার ভাই মন্টু। এর মধ্যে আবার দাদাকে টানছো কেন? আস্তে আস্তে, ও পাশের ঘরে আছে, শুনতে পাবে। বাবার বন্ধু অলোক কাকু। অলোক কাকু আমাদের পড়াতেন। আমাকে অলোক কাকু খুব পছন্দ করতেন। হয়তো কিশোরী বয়সের সব মেয়েরাই অলোক কাকুর পছন্দের তালিকায় ছিল। ক্যামেরা কে দিল? বাবা। তুই একা পড়াশোনা করছিস? খুকুকে দেখছি না। খুকু মার সঙ্গে সিনেমা দেখতে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই নাও। চকলেট আমার ভালো লাগে না কাকু। নাও না। এই শোনো, ওঠো ওঠো ওঠো। কিভাবে ছবি তুলতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে এইভাবে ধরবে। দেখো এইখানটা, এখানে চোখটা দাও, দাও না। এইভাবে ধরো, ঢুকো। আমার লাগছে কাকু। সেদিন সেই অন্ধকারের কথা আমি কাউকে বলতে পারিনি, কিন্তু তারপর থেকেই পুরুষদের সম্পর্কে একটা অবিশ্বাসের পাঁচিল আমার মনের মধ্যে গড়ে উঠেছিল। জাহাজও। দুটো মৃত্যু আমার জীবন সম্পর্কে ধারণাটাই বদলে দিল। বাবা মারা যাবার পর কিছুদিনের মধ্যে অলোক কাকু হার্ট অ্যাটাকে মারা গেলেন। কত অদ্ভুতভাবে মানুষের জীবনে ছেদ টানে মৃত্যু। কারোর জীবনে সে বন্ধু, কারোর বা শত্রু। লেন্সের মধ্যে দিয়ে এইসব বৈচিত্র্য দেখতে দেখতে আমার মন একটা অনুভব আবিষ্কার করল। মৃত্যু, মৃত্যু মানে শেষ নয়, শোকও নয়। ইটস দ্য রিদম অফ দ্য ইউনিভার্স। মৃত্যু হচ্ছে জীবনের ছন্দ। বস, উর্মিলা সান্যালের ওপরে লেখাটা শুরু করে দাও। দেখবে কাগজের টিআরপিটা চচ্চর করে উঠতে আরম্ভ করেছে। আজকে তাজা খবর শুনেছ? কই না। মিসেস সান্যাল কাজের মেয়ে আর বউদের নিয়ে আন্দোলন শুরু করেছেন। আসলে যদি রবিবারে বা ছুটির দিনে কেউ কাজ করায় তাদেরকে ওভারটাইম দিতে হবে। কিন্তু ম্যাডামকে ধরতে পারছি না কিছুতেই। শোনো বিজন,
নেক্সট স্পেশাল ইস্যুতে মালিনীর মৃত্যু জীবনের ছন্দ ফটো ফিচারের সেকেন্ড ইস্যুটা যাবে। তারপর দেখছি উর্মিলা দেবীকে কি করে ধরা যায়। ঠিক আছে বস, তাই হবে। এই ওই যে রিক্সা আসছে, এই ওটো ওটো কি হচ্ছে? দেখো রিক্সা আসছে। ওই 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 থাম থাম ওই থাম বলছি। আরে আবে এই তোর না আজকে রিজেন্ট গেস্ট হাউসে যাবার কথা ছিল? না, আমি কোথাও যাব না, রাস্তা ছাড়। তোর স্বামী অ্যাডভান্স টাকা নিয়েছে, যাবি না মানে? এই চললাম না বলছি। ভেতরে ঢুকা ঢুকা বলছি ওকে। ম্যাডাম যাবেন না। আবে গেলি কি ভেতরে? বলছি না ভেতরে না। কমল, পুলিশে ফোন করো। ইয়েস ম্যাডাম, বাধা দেবেন না বলছি, খুব খারাপ হবে। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও। এই মামা আসছে, মামা আসছে। কেন? ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কি অদ্ভুত, সবকিছু ঘটে যাওয়ার পর পুলিশ আসে। সরি ম্যাডাম, আসলে আমরা ঠিক সময় মতো খবরটা পাই না। সেটা আপনাদের সৌভাগ্য অফিসার। চলো চলো। Clearly more evidence that shows the kind of provocation that is coming in from the Pakistani side, representing a clear and present danger. Let's tell you that this is a look at exclusive pictures that Times Now has access to. These pictures have been captured by the... বাড়িতে থাকলে হয় আইনের বই, নয়তো টিভি। আর আমার অভিনয়, সেটা বাদ দিও না। সরি, ভুলে গিয়েছিলাম, অ্যাক্টিংটাও ইজ পার্ট অফ ইয়োর লাইফ। হ্যাঁ, আমার জীবনের অংশ। তবে যেটা বলছিলাম, উর্মি, আজ সকালে ওইভাবে রিস্ক নেওয়াটা তোমার উচিত হয়নি। ওরা রিভলভার বার করতে পারতো, ছুরি নিয়ে চার্জ করতে পারতো। নিশ্চয়ই পারতো, কিন্তু আমি কি করব বলো তো? প্রতিবাদ বন্ধ করে দেব? কেন? আমি তোমাকে সিকিউরিটি দিতে চেয়েছিলাম, তুমি রিফিউজ করেছো। 1000 বার করব। সিকিউরিটির সাহায্যে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। রাহুল, আমাকে বোর করো না প্লিজ। হ্যাঁ, আমি বিনোদের বাইকে চড়ে গেছি, তো কি হয়েছে? হ্যাঁ, তোমার তাতে কি? হোল্ড অন। হাই বিনোদ। হ্যাঁ, আমি একটু অন্য ফোনে বিজি আছি। হোল্ড অন। রাহুল, হ্যাঁ বিনোদ ফোন করেছে তো। ইউ জেলাস? হ্যালো। ও মা, মাসিমণি, তুমি কখন এলে? আমি একটু বিজি আছি, হ্যাঁ পরে ফোন করছি, বাই। হাসছিস কেন? না, দেখছি কিরম সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারিস। মোবাইলের এটাই সুবিধা দিদি, তোর দ্বারা তো কিছুই হলো না। হ্যালো, হ্যাঁ সুব্রতা বলুন। হ্যাঁ, একটা দারুণ গুড নিউজ আছে। তোমার মাদার গডেস উর্মিলা সান্যাল তার বায়োগ্রাফি লেখার জন্য পারমিশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আগামী রবিবার সকাল 9টার মধ্যে তুমি ওনার বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যাবে রজতকে নিয়ে। আমি এক্ষুনি রজতকে খবরটা দেব। থ্যাংক ইউ সো ভেরি মাচ সুপ্রিয়দা, থ্যাংক ইউ। খুকু, জানিস নেক্সট সানডে উর্মিলা সান্যালের সঙ্গে আমার দেখা হচ্ছে। দিদি, তার মানে তোর জীবনের সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে লাইভ ফটোগ্রাফি দিয়ে। কনগ্রাচুলেশন। দাঁড়া দাঁড়া, রজতকে আগে খবরটা দিন, হি উইল বি সো হ্যাপি। হ্যালো, হ্যাঁ মলি, বলো। এই শোনো, উর্মিলা সান্যালের ওপর তোমাকে লেখাটা কিন্তু লিখতে হবে। মিসেস সান্যাল এগ্রি করেছেন? অফকোর্স, নেক্সট সানডে আমার সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল। ঠিক আছে, কিন্তু
এই মিষ্টি খবরের সঙ্গে সঙ্গে একটু মিষ্টি মুখ হয়ে যাক, একটা টেলিফোনিক চুমু। কি ফোনে চুমু? কোকো আছে না, কি করে দেব? না, হবে না। কেন হবে না? কি? হ্যালো হ্যালো মলি, মলি আবার ফাজলামো। যা যা পড়তে বস। কি দেখি। খুব ভালো করে ওনার ছবি তুলবি, বুঝলি? ধর। হ্যাঁ রে, ওই যে কি লাইভ ছবি না কি বললি, ওইসব তুললে অনেক বেশি টাকা পাওয়া যায় না? মা, টাকা পয়সার কথা এখনই ভাবছো কেন? লাইভ ছবি প্রথমত তুলতে পারবো কিনা সেটা আমি জানি না। ও মা, তা না পারার কি আছে? লাইভ ছবি আর ডেড বডির মধ্যে অনেক অনেক পার্থক্য মা। যাকগে, সে যাই করিস, মামার কথাটা একটু মনে রাখিস। ও টুকু, আচ্ছা শোন, পেনশনটা তোলার কি হবে? মা, তুমি একটু মামাকে বলো না প্লিজ। মামা তো রজতদার বাবার সঙ্গে উড়িষ্যায় গেছেন। জানো মা, রজতদার বাবা একটা কপার মাইন কিনছেন। হ্যাঁ রে, আর রজত তোদের বিয়ের কথা কিছু বলছে? মা, আমার আজকে উর্মিলা সান্যালের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই দেরি হয়ে গেলে না এক্ষুনি যেতে হবে আমাকে। আজকে আর দিদিকে আটকিও না মা, দিদির আজ দেবী দর্শন হবে কি না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিবি, চল। মা মা মা, এক মিনিট। একটা গেট বাকি আছে, দাঁড়াও। ও মা, এরকম করে? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস শর্ত নে তোর। দাঁড়াও, আমি আসছি, মার পাশে দাঁড়াবো। এক মিনিট। আয় চলে আয়। যা দিদি, তুই আমাদের মধ্যে নেই, এটা আমার একার মা। ভালো মা। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তো মালিনী, যে মানুষের লাশের মধ্যে জীবনের ছন্দ খোঁজো। আমার ভালো লাগে। আচ্ছা ম্যাডাম, আসলে আমাকে এখন টাইম দিয়েছিলেন। তো দাঁড়িয়ে কেন, বসো। না মানে যদি একটু জানতে পারতাম উনি কোথায় গেছেন তাহলে। উনি ফালতুতে সুভাষ সঙ্গের ওখানে কি একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, কি একটা সুইসাইড নাকি, সেইখানে। দাঁড়াও, আমি দেখছি। এই কমল, তোমাদের জায়গাটা একটু এই মালিনীকে বুঝিয়ে দাও তো, স্পটটা ঠিক কোনখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রথতলা থেকে রামলাল বাজারের দিকে যেতে যেই রাস্তাটা, তাই তো? হ্যাঁ, সুভাষ সঙ্গ। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ। আসি। শোনো, খুব টানছে তোমাকে না? তা কে বেশি টানছে, যে আত্মহত্যা করেছে তার লাশ, না উর্মিলা? দুজনেই। সবকিছু শেষ হয়ে যাবার পর এখন শোক করে লাভ কি? আমি কি নিয়ে থাকবো? যখন আপনার জামাই শুক্লাকে মারধর করত, কেন তখন প্রতিবাদ করেননি? মারধর করতো? কই, আমাকে তো বলেনি। ও বলবে কেন সীমা দেবী? আমি যদি ওর শরীরে অত্যাচারের চিহ্ন দেখতে পাই, আপনারা বাড়ির লোক হয়ে। ম্যাডাম, আপনি লাশ মর্গে নিয়ে যেতে দিচ্ছেন না কেন? দিচ্ছি না কারণ আপনারা এখনো শুক্লার খুনিকে অ্যারেস্ট করেননি বলে। খুনি?
শুক্লাকে কে খুন করবে ম্যাডাম? ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। নো অফিসার, ইটস এ কেস অফ কোল্ড ব্লাডেড মার্ডার। আমার কাছে প্রমাণও আছে। মিথ্যা কথা, সব চক্রান্ত। আমাকে ভাসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে। বিশ্বাস করুন, আমি শুক্লাকে খুন করিনি। চিৎকার করবেন না জীবন বাবু। আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? ঠিক আছে ম্যাডাম, আগে লাশটা নামাই। দেখো শুক্লা, তোমার ফাইল আমি দেখেছি, তোমার সবই আছে। তোমাকে আশ্রমে নেব কি করে? আপনি আশ্রয় না দিলে বাঁচবো না মা। সেদিন ছেলেগুলো যখন তোমাকে, সে তো আপনি না বাঁচালে। তোমার প্রবলেম কি বলো তো? আমি প্রেগনেন্ট হয়েছি জানতে পারলে উনি আমাকে খুন করবেন। প্রেগনেন্ট হয়েছো জানতে পারলে খুন কেন করবেন? বাচ্চা হলে যে ট্যাক্সি বসে যাবে মা। ট্যাক্সি মানে? আমি তো তোমার কথা বুঝতে পারছি না শুক্লা। আমার স্বামী বলেন আমি একটা ট্যাক্সি, পয়সা দিলে যাকে তাকে ট্যাক্সিতে নিতে হবে। শুক্লা, স্টপ ইট, স্টপ ইট। তুমি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করো না? যতবার মা হবার চেষ্টা করেছি ততবার বাচ্চা নষ্ট করে দিয়েছে। আপনার আশ্রয় থাকলে আমি অন্তত মা হতে পারবো। তুমি কিছুতেই অ্যাবর্শন করাবে না। সোজা লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করে দাও। ওরা ডায়েরি নেবে না মা। কেন ডায়েরি নেবে না? কারণ থানার ওসি প্রায়ই ওই ক্লাবে আসেন। এছাড়া ডক্টর সার্টিফিকেট, অত্যাচারের চিহ্নের ফটোকপি সব আছে। সামন্তবাবু, জীবনবাবুকে অ্যারেস্ট করুন। একটু প্লিজ কাইন্ডলি। ওঠো, ওঠো। তখন থেকে ভিজছ যে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে না? জানো রজত, আজ শুক্লার ডেড বডির ছবি তুলতে তুলতে অদ্ভুত একটা কম্পোজিশন চোখের সামনে ভেসে উঠল। সদ্য বিবাহিতা মালিনী একটা খাটে ঘুমিয়ে আছে, পরনে বেনারসি, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা। চারজন লোক মালিনীর খাটটা কাঁধে নিয়ে যাচ্ছে। আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি দুলছি,
আর সেইভাবে আমার ডেড বডিটা খাট সমেত দূরে কোথাও মিশে গেল। তুমি পাগল নাকি? বেঁচে থাকতে নিজের ডেড বডি কম্পোজিশন খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, আচ্ছা, কোনো মানুষ আগে থেকে ভাবতে পারে মরার সময় তার মুখের চেহারাটা কিরকম হবে? তুমি পারো? মরেছে এ আমি কার পাল্লায় পড়েছি? শোনো ম্যাডাম, আজকাল পরিশ্রমের ভয়ে কাঁধে করে মরার খাট নিয়ে যাওয়া বন্ধ। কেন? আমার জন্য তুমি 3 জন লোক আনতে পারবে না? 3 জনে মরা পাওয়া যায় নাকি? কেন? আরেকজন তুমি। তোমাকে এখনো ফুলসজ্জার খাটেই তুলতে পারলাম না, আর মরার খাটে তোলার জন্য প্রমিস করতে হবে? উর্মিলা সান্যালকে বললে, জানো আজ ওনাকে দেখে মনে হলো জানো উনি ডেড বডি হয়ে তোমাকে পোজ দিচ্ছেন। এটা রাখো। সারা ভারত মহিলা সমাজ তোমার মাদার গডেসকে সম্বর্ধনা দিচ্ছে। ও, রজত না যাক, তুমি যাও। নিশ্চয়ই যাব। ওনার ব্যাপারে আমি কোনো সুযোগ ছাড়তে রাজি নই। ঠিক বলেছ। আমি চাই তুমি ওনার একদম কাছে পৌঁছে যাও। আমি কি করে? কেন? তুমি ওনার ছবিগুলো তুলেছ, সেগুলোর কপি নিয়ে ওনার কাছে পৌঁছে যাও। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট? সেই ব্যবস্থাই করছি দেবী। আমার তো মনে হয় তোমার ছবিগুলো দেখে উনি খুব প্রশংসাই করবেন। তাছাড়া ওনার হাজবেন্ডের সঙ্গে তো তোমার ভালোই পরিচয় হয়েছে। হ্যাঁ, খুব মজার লোক, একটু অন্যরকম। তাহলে তো বাড়িতে ঢোকার এন্ট্রি পাস পেয়েই গেছো। শুধু একটু বুদ্ধি করে ওনাকে ফোকাস করো, দেখবে অনেক অনেক কিছু দেখতে পাবে। তাই? তারপর দেবী, আমার টিপস অনুযায়ী প্রশ্নের তীর মেরে ওনাকে ঘায়েল করতে হবে। আপনার ছবিটাই প্রথমে তুলে রাখলাম সুপ্রিয়দা। একজন সেলিব্রিটি মহিলার গোপন কথা জানার জন্য পুরুষের চেহারাটা যে কিরকম হয় তারই একটা নজির রাখলাম এই ছবিতে। আর চলি, বাই।
আর কতদিন এইভাবে মিথ্যের পেছনে দৌড়বে উর্মি? মিথ্যে? তুমি খুব ভালো করেই জানো তোমার যে বোন, কুমারী বোন, তার সন্তানকে নিয়ে 25 বছর আগে হারিয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেক দিন, অনেকভাবে তুমি চেষ্টা করেছ, পাওনি। পাইনি, কিন্তু যদি ওরা কোথাও, তাহলে একদিন হয়তো খুঁজে পেলে, কিন্তু তখন ওই ইলেজিটিমেট মেয়েকে আর তার মাকে কাছে রাখতে পারবে? কি পরিচয় দেবে সোসাইটিতে ওদের? তাই বলছি ওটা ক্লোজ চ্যাপ্টার, ভুলে যাও। না, সত্যি মালিনী, তুই সত্যি অসম্ভব ভালো ফটোগ্রাফার। তোমার ইনার আয়ের সঙ্গে শিল্পী মনটাও দেখা যাচ্ছে এর মধ্যে। তুমি কার কাছে ফটোগ্রাফি শিখেছিলে? রঘু, আমার বাবার কাছে। ছবিগুলো দেখেছো? না, আশ্রমে গিয়ে দেখব। শোনো, শুভ নেক্সট মান্থে ছুটি কাটাতে আসছে। আর তুমি দিল্লি যাচ্ছ কবে? নেক্সট উইকে। নেক্সট উইকে, ঠিক আছে। মা, ড্রাইভারকে বলে দিয়েছি গাড়ি বার করতে। শোনো রঘু, তোমার ছেলের জ্বর হয়েছিল, কেমন আছে? জ্বর সেরে গেছে মা। যাক। সত্যি তোমার মতো ব্যালেন্স করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে এই ব্যারিস্টারটার কাছে ড্রামা ডিরেক্টর হেরে যেত না। কেন? তুমিও তো ডাবল রোল প্লে করছো, কোর্টে লয়ার আর বাড়িতে। হ্যাঁ, তুমি হয়তো মনে রেখেছো, কিন্তু ড্রামা ডিরেক্টর বরেন সান্যালকে আর কেউ মনে রাখেনি। যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। চলো মালিনী, তোমার ফ্যামিলিতে কে কে আছেন মালিনী? মা আর ছোট বোন। আর তোমার বাবা? ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মারা যান। আই এম ভেরি সরি। তোমাকে আশ্রমে নিয়ে যাচ্ছি, তার একটা কারণ আছে। মানে ভাবছি তোমাকে আশ্রমের কিছু কাজ দেব। আমি কি পারবো? তুমি চেষ্টা করলে সব পারবে। সেটা আপনি যা ভালো বুঝবেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। করো। সমাজ সংসারে আপনার কত ইমেজ? মানে আপনি কারো স্ত্রী, কারোর মা, অনাথ আশ্রমের মেয়েদের আপনি মাদার গডেস, সোসাইটিতে সেলিব্রিটি। এতগুলো ইমেজের মধ্যে আসল উর্মিলা সান্যাল কোনটা? ইট ডিপেন্ডস মালিনী, ইমেজ অনুসারে নির্ভর করে। আমার তো মনে হয় অনাথ মেয়েদের মায়ের মধ্যেই আপনার সমস্ত ইমেজটা ডুবে আছে। কি করে বুঝলে? সেদিন শুক্লা স্মৃতিসভাতে আপনি কাঁদছিলেন। ওদের জন্য খুব কষ্ট হয় মালিনী। শোনো, তোমাকে একটা কথা বলবো। বলুন। রজত অমলবাবুর একমাত্র ছেলে। বিজনেস রেসপন্সিবিলিটির জন্য ওকে তুমি পাবে না। তার মানে রজত লেখা ছেড়ে দেবে? নইলে তুমি কি ভাবছো অমলবাবু তোমার কাছে হেরে গিয়ে বিজনেস তুলে দেবেন?
মিস্টার গাঙ্গুলি, আমি চাই যে আপনি উড়িষ্যার পেপারগুলো একবার রজতকে বুঝিয়ে দেন। নিশ্চয়ই দেবো স্যার। যদিও বা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তবুও আমি চাই যে রজত একলাই প্রজেক্টটা সামলাক। অবশ্যই, আপনার এত বড় বিজনেস, এবার তো ওকেই দায়িত্ব নিতে হবে। ওই তো রজত। লং লিভ মাই বয়। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, বসো না। থ্যাংক ইউ। বাপি, বলছিলাম কি, এই মুহূর্তে কলকাতার বাইরে যাওয়ার একটু সমস্যা হচ্ছে। আসলে মিসেস সান্যালের উপর লেখাটা শুরু করতে হবে। একটা কথার উত্তর দাও তো, লিখে তুমি কত টাকা ইনকাম করো? ইনকামের কথা নয় বাপি, আমি রেসপন্সিবিলিটির কথা বলছি। মলি ওনার প্রচুর ছবি তুলেছে, কিন্তু আমি ইন্টারভিউ নিতে পারছি না বলে লেখাটা শুরু করতে পারছি না। ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই? ওটা তুমি অফ টাইমেও করতে পারো। শোনো, আর প্রয়োজন মনে হলে তুমি মালিনীকেও সঙ্গে নিয়ে যেতে পারো। কি বলেন মিস্টার গাঙ্গুলি? যে দুদিন পরে আমার পুত্রবধূ হবে, সে একটু আমাদের সাথে মেলামেশা করুক। একদম ঠিক বলেছেন। এত বড় লোক শ্বশুর বাড়ি, এ বাড়ির চাল চলন শিখতে একটু সময় লাগবে। আপনারা যাই বলুন, আমি জানি বাপি, মালিনী কখনোই এই প্রস্তাবে রাজি হবে না। সে দায়িত্ব তোমার নয়, সে ভারটা আমি মিস্টার গাঙ্গুলিকে দিচ্ছি। সে কি, যাবে না কেন? আপনি মনে করুন আপনার ভাবি পুত্রবধূ রাজি। আগে আপনি ওকে কিছু বলবেন না। রজত আগে তার সাথে কথা বলুক, তাকে বোঝাক। আমি উঠলাম। মলি, আমি ভাবতেই পারিনি মলি, বাপি নিজের মুখে তোমায় নিয়ে যাওয়ার কথা বলবেন। কিন্তু মা তো পারমিশন দেবেন না। আরে পারমিশনের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, সে দায়িত্ব বাপি তোমার মামাকে দিয়েছেন। হ্যাঁ, তাহলে বলছো বিজনেসম্যানের ওয়াইফ হিসেবে রিহার্সালের অ্যারেঞ্জমেন্টটা পাকা? ইয়েস। তোমার তোলা ছবিগুলো দেখে লেখার রাফ কপি রেডি করে নেব, তারপর সময় সুযোগ পেলে একটু মলি, আমি জানি মলি, তোমার মধ্যে একটু জড়তা মেশানো লজ্জা আছে। আমি সেটা ভেঙে দিতে চাই, আমি সেটা ভেঙে দেবো। আই প্রমিস মলি, আই প্রমিস। তুমি যেটা ধরে আমাকে প্রমিস করছো, সেটা কিন্তু আমি নই। নই মানে? এটা তোমার হাত তো। আমি আর আমার হাত দুটো কি এক হলো? এবার রজত, তুমি এখন যেটা ধরে আছো সেটাও আমি নই, আমার শরীর। তাহলে তুমি কোথায় আছো মলি? কিভাবে তোমাকে খুঁজে পাবো? ভালো করে খুঁজে দেখো, আমি তোমার আত্মার মধ্যে আছি। আজ তোমার ছবিগুলো দেখলাম, তুমি সত্যিকারের একজন শিল্পী মালিনী। তোমার তোলা লাইভ ফটোগ্রাফগুলো খুব ভালো হয়েছে। তাই মাঝে মাঝে তুমি আশ্রমে যাবে, মেয়েদের সাথে মিশবে। মাঝে মাঝে আপনি কি খোঁজেন বলেন তো? পরশ পাথর। পরশ পাথর পেয়ে আমি কি করব? ওই পরশ পাথর ছুঁয়ে আপনি সমস্ত অসহায় মেয়েদের দুঃখ কষ্ট দূর করে দেবেন।
তারপর ওটা আমায় দিয়ে দেবেন। ওটা নিয়ে তুমি কি করবে? ওটা নিয়ে তো আমি আপনার মতো হতে চাই। যদিও মাঝে মাঝে আপনাকে ঠিকভাবে বুঝতে পারি না। মন দিয়ে চেষ্টা করো, নিশ্চয়ই বুঝতে পারবে। মন বলে তো আমার কিছু নেই। তবে কি আছে? শরীর। মেয়েদের অস্তিত্ব বলতে তো শুধু শরীর, তাই না? শুধু শরীর? মন ছাড়া শরীর হয় না কি মালিনী? হয়। আপনার কি মনে হয় যেসব পুরুষরা মেয়েদেরকে ব্যবহার করে তারা কি কখনো ভাবে যে মেয়েদের শরীরের ভিতরে একটা মন আছে? শুক্লার কথা একবার ভাবুন তো। বাচ্চার মা হলে শরীরের কদর কমে যাবে বলে তাই মা হওয়াই হলো না, অথচ নিজের জীবন দিয়ে তার শরীরের কদরটা কতটা সে প্রমাণ করে দিল। আচ্ছা উর্মিলা দেবী, একবার ভাবুন তো, শুক্লার স্বামী যখন ওকে নির্যাতন করতো, মারধর করত, তখন কি একবারও ভাবতো যে শুক্লার একটা মন আছে, একটা মন বলে কিছু আছে? বলুন। ও টুকু, বলছিলাম যে কালকে না পরশুদিন তুমি রজতের সঙ্গে উড়িষ্যা যাচ্ছ। সবকিছু গোছগাছ করে রেখো। হ্যাঁ, যাবে তো। আমি তো রজতকে না বলে দিয়েছি। না বলে দিয়েছো? কিন্তু তুমি কি জানো রজতের বাবা আমাকে বারে বারে রিকোয়েস্ট করছেন তোমাকে পাঠানোর জন্যে। কিন্তু মা, ওনারা তো একটা বিজনেস ট্যুরে যাচ্ছেন, সেখানে আমি কি হিসেবে? কেন, রজতের ভাবি বউ হিসেবে, ওদের বাড়ির বউ হিসেবে যাবি? মানে এটার মানে হচ্ছে রজতের বাবা তোকে মেনে নিয়েছেন টুকু? হ্যাঁ, তাছাড়া এই বাড়ির বড় হিসেবে তোমারও তো একটা কর্তব্য রয়েছে। তুমি তো জানোই যে এই বিয়েটার উপর আমাদের কত কিছু নির্ভর করে। আমি চাই না তুমি এমন কিছু করো যাতে ওরা অফেন্ডেড হয়। হ্যালো মালিনী। হ্যাঁ উর্মিলা দেবী বলুন। মালিনী, তুমি কিন্তু রজতের সঙ্গে ট্যুরে যাচ্ছ। কি? আমি ট্যুরে যাব? হ্যাঁ, যাবে। কারণ অমলবাবু দেখতে চান যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের বড় লোকদের সাথে মেলামেশা করার মতো স্মার্টনেস আছে কিনা। শুধু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্যই তোমার ট্যুরে যাওয়া উচিত মালিনী। তুমি নিশ্চয়ই যাবে। আর শোনো, আমার দেওয়া শাড়িটা পরে গেলে খুব খুশি হব, কেমন? শ্রদ্ধা উর্মিলা দেবী, আপনার কথা মতো ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে কেমন অভিনয় করব তার রিহার্সাল দিতে চললাম। এর সঙ্গে আবার জড়িয়ে আছে সংসারের ভবিষ্যৎ আর মামার ব্যবসা। জানেন, যারা ছোটবেলায় সৎ পথে চলার কথা বলেন, বড় হলে তারাই সংসারের দোহাই দিয়ে অসৎ পথে চলতে বলেন। অন্যায় অসততা ছাড়া যদি সমাজে চলা না যায়, তাহলে ছোটবেলা থেকে বাচ্চাদের সেগুলো শেখানো হোক। নইলে বড় হলে প্রতি পদক্ষেপে দুরকম মূল্যবোধের আবর্তে পড়ে কষ্ট পেতে হবে না। 7 দিনের জন্য বিবেকটা আপনার কাছে বন্ধক রেখে চললাম। প্রণাম নেবেন।
আপনি আপনি আবার এসেছেন? আপনাকে না কতবার বলেছি আগের ভাড়াটাদের আমরা চিনি না, তারা কোথায় উঠে গেছে তাও জানি না। দয়া করে আর আমাদের জ্বালাবেন না, বুঝেছেন? মাঝে মাঝে আপনি কি খোঁজেন বলুন তো? পরশ পাথর? উর্মিলা এখনো আসেনি? হ্যাঁ, অফিসে বসে খাতা চেক করছেন। ও, বুলু, তুমি তো অফিসের ব্যাপারে ওকে একটু সাহায্য করতে পারো। সারা দিন ধরে ওকে কত কাজ করতে হয় তুমি তো জানো মা। জানলে কি করবো বলো? উনি বলেন এখানকার মেয়েদের যাতে কোনো রকম কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে। তা তো বলবেই। ওই অসহায় মেয়েদের দুঃখ কষ্ট দেখলে ওর বুকখানা ফেটে যায়। তাই তো ওই তো আমাদের উর্মিলা। ভালো, আপনি ভালো আছেন তো? আচ্ছা, বসুন। আয় মা, বস। কেমন আছেন কণিকাদি? ভালো আছি। তুমি ভালো আছো তো মা? কমল বলছিল নতুন আশ্রমটা খুব তাড়াতাড়ি শুরু হবে। চেষ্টা তো করছি। এখানে মোটে জায়গা নেই, কত অ্যাপ্লিকেশন যে জমা পড়ছে। কিন্তু তোমার কত কাজ, একা কত দিক সামলাবে। ভাবছি মালিনীকে কিছু দায়িত্ব দেব। মালিনী মানে ওই মেয়েটা যে ফটো তোলে? কমল। ইয়েস ম্যাডাম। কমল, মালিনী এখনো ফিরল না তো? একটু খোঁজ নাও, ওকে খুব দরকার। ওকে ম্যাডাম। কণিকাদি, আজ উঠি? এসো মা, ভালো থেকো। দুকা দুকা। মামাবাবু, আপনি টাকার কথা কিচ্ছু ভাববেন না। পাগল হয়েছো? কল্পনা গ্রুপ নতুন মাইন কিনছি, তাও তোমার নামে। সেই উপলক্ষে পার্টি, সবাইকে চমকে দিতে হবে না? আফটার অল কয়েকদিনের মধ্যে আমরা দুটো পরিবার এক হয়ে যাব। রজত, মালিনীর বিলগুলো কি পেমেন্ট হয়ে গেছে? মালিনীর বিল মানে? উড়িষ্যায় তোলা ছবির বিল সাবমিট করেছে, তুমি জানো না? না। আমি জানি। এনিওয়ে দেখো যেন বিলগুলোর পেমেন্ট হয়ে যায়। আমি আসছি। সব যাবে, সব যাবে। তোর এই মেয়ের জন্য মান সম্মান, এমনকি ব্যবসাপত্র সব লাটে উঠবে। আমি সত্যি ভাবতে পারছি না যে সামান্য এই কটা টাকার জন্যে টুকু ওর ভবিষ্যৎটাকে একেবারে ভেঙে চুরমার করে দেবে। কি করিনি তোদের জন্যে? পঞ্চু মারা যাবার পর থেকে আজ পর্যন্ত কোন কর্তব্যে অবহেলা করেছি আমি? তুমি না থাকলে তো আমরা ভেসে যেতাম দাদা। শপার স্টপের সামনে। হ্যাঁ, ঠিক 5টায়। ওকে ওকে, বাই।
মামা আর এই একজন আজ একজনের বাইকে, কাল আরেকজনের গাড়িতে, তারপর দিন একটা নতুন ছোকরার সঙ্গে টানা রিক্সায়। বলি ভেবেছেটা কি? হ্যাঁ, বড় হয়েছে বলে হাতির 5 পা দেখেছো? বারে আমি আবার কি করলাম? এই মেয়েকে বিয়ে দেওয়ার সময় তোকে পস্তাতে হবে, আমি বলে দিলাম। যাই হোক, টুকুকে বলিস এইসব বেয়াদবি আমি আর সহ্য করবো না। আর যদি পারিস এই দুটো মেয়েকে একটু শাসন করিস। আমি চললাম। ওরে বাবা, মা ওয়াও দিদি, তোকে আজকে কি দেখাচ্ছে রে? আচ্ছা, মনে হচ্ছে মিস ওয়ার্ল্ড বিউটি কন্টেস্টে যাচ্ছিস। আজকে আমার খুব তাড়াতাড়ি বেরোতে হবে রে। রজতের অফিস থেকে চেকটা কালেক্ট করতে হবে। এটা না, রজতের অফিস থেকে তোমায় চেক কালেক্ট করতে হবে না। কেন চেক কালেক্ট করবো না কেন? আচ্ছা মা, তাহলে টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল এসব কি করে দেবো? আর আমি বুঝতে পারছি না রজতের অফিস থেকে হঠাৎ চেকটা কালেক্ট করবো না কেন, কারণটা কি? কারণ তোমার হবু শ্বশুর খুব ক্ষেপে গেছে তুমি বিল করে টাকা চেয়েছো বলে। শোনটুকু শুধু রজতের বাবা না, তোর মামা, আমি সব। আচ্ছা দেখ, 2 দিন পরে তুই ওদের বাড়িতে বউ হয়ে সংসার করতে যাবি। ওদের সঙ্গে এই সমস্ত ব্যবসায়িক সম্পর্ক দেখতে ভালো লাগে না। ওরা অন্যরকম ভাবতে পারে। ভাবলে ভাববে, আমি আমার নিজের সাথে বিসর্জন দিয়ে ওদের মনের মতো হয়ে উঠতে পারবো না। আশ্চর্য, তুই তো জানিস টুকু যে শ্বশুরবাড়ির সুখের কথা ভেবে সব বউকেই এটা করতে হয়। এটাই সংসারের নিয়ম। ভুলে যাস না দিদি, পতি পরম গুরু। আর তাছাড়া এই কটা টাকা না নিলে যে তোর কি এমন ক্ষতি হবে আমি কিন্তু বুঝতে পারছি না সত্যি। তা যদি বুঝতে তাহলে প্রশ্নটাই করতে না। উঠলাম। আসলে কি হয়েছে জানো মা, লাইভ ফটোগ্রাফি করতে গিয়ে না দিদির মরা আত্মা বেঁচে উঠেছে। জিতে রহো মালিনী রায়, জিতে রহো। Just beautiful. Don't worry, I'll be sending him right away. Bye bye. যাও তুমি। ঠিক আছে ম্যাডাম। ইয়া, ব্যাপার কি 7 দিন বলে 17 দিন কাটিয়ে এলেন? 17 দিনটা 27 দিনও হতে পারতো ম্যাডাম। তার মানে রিহার্সাল দেখে চুক্তি পাকা? সানাই বাজবে কবে? এভাবে দেখছেন কেন? তোমাকে একটু অন্যরকম লাগছে। কেমন? খুব ফ্রেশ লাগছে। তাই? অমন ভাবে হাসলে কেন? হঠাৎ রজতের রাগী চেহারাটা মনে পড়ে গেল। তা রজত রেগে গেল কেন? এক্সেলেন্ট। নতুন কোল মাইনটার ব্যাপারে এত ব্যস্ত, ওনাকে আমি ধরতেই পাচ্ছি না। হ্যাঁ, সুযোগ পেলেই আমি আপনার ব্যাপারটা নিয়ে কথা বলবো। গুড মর্নিং। রজত আছে, দেখা করা যাবে? হ্যাঁ স্যার আছেন, আপনি যান। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, যা বলছিলাম। বলো। মলি, তুমি মাঝে মাঝে আমাকে এমন অকওয়ার্ড সিচুয়েশনে ফেলো কেন? আরে টাকার দরকার ছিল, আমাকে বললেই পারতে। রজত, আমি ছবি তুললেই টাকা নিই, এটা আমার প্রফেশন। এমনকি অনাথ আশ্রমে ছবি তুললেও আমাকে টাকা নিতে হয়, কারণ মাসের শেষে আমার একটা কমিটমেন্ট আছে, সংসারের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। কিন্তু তোমার মামা যে বললেন বাবা মারা যাবার পর থেকে উনিই সব কিছু সামলাচ্ছেন। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, তবে তুমি কি চাও? তুমি মাসের শেষে আমাকে মাসোহারা দেবে, সেটাই কি তুমি চাও? তাতে ক্ষতি কি? না, ক্ষতি কিছুই ছিল না, যদি সেটা তোমার নিজস্ব ইনকাম হতো। প্লিজ, আমি সব বললাম বলে আবার রাগ করো না।
এই শোনো, উর্মিলা সান্যালকে কন্ট্যাক্ট করেছো তো? করবো কি করে? তুমি একের পর এক যেভাবে ঝামেলা পাকাচ্ছ। এই জানো, সুপ্রিয়দা আজকে উর্মিলা সান্যাল সম্পর্কে দারুণ ইন্টারেস্টিং কতগুলো ইনফরমেশন দিয়েছে। কি ইনফরমেশন দিয়েছেন? বাইরের কেউ জানে না যে উর্মিলা সান্যাল বরেন বাবুর দ্বিতীয় স্ত্রী। তাই? এই এটা নিলাম কিন্তু। ও হ্যাঁ, এখন একবার উর্মিলা সান্যালের সঙ্গে দেখা করতেই হবে। আমার মনের ব্যাটারিটা কিরকম ডাউন হয়ে গেছে। মানে? মানে উর্মিলা সান্যালের পাশে থাকলে মনের ব্যাটারিটা কিরকম অটোমেটিক্যালি চার্জড হয়ে যায়। চলি, বাই। তার মানে আমি তোমার ব্যাটারি চার্জার? আপনার আরেকটাও পরিচয় আছে। সেটা আবার কি? কাস্টমার, আমার তোলা ছবির খদ্দের। এই আশ্রমে আমি যত ছবি তুলি সেগুলো চেক না করেই আপনি চেক কেটে নেন। তোমাকে বোধহয় একটু বেশি ফেভার করি না মালিনী? শুধু আমাকেই নয়, এই আশ্রমকে আপনি আপনার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাই না উর্মিলা দেবী? ভুল বললাম? না, একদম ঠিক বলেছ। বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত দেবার জন্য কিন্তু প্রশ্নটা করিনি। আসলে আমি আপনার সম্বন্ধে অনেক কিছু জানতে চাই। তোমাকে জানতে আমিও চাই মালিনী। এইভাবেই রিলেশন গড়ে ওঠে। রিলেশনশিপ, সম্পর্ক, তারপর টান। আচ্ছা, আমরা দুজন দুজনকে এত টানি কেন বলুন তো? টানি মানে? মানে আকর্ষণ করি। আর সেই আকর্ষণটা কিরকম জানেন? কিরকম? আঢাকা মাছ ভাজা দেখলে ছাড়া বেড়ালকে যেরকম টানে, ঠিক সেরকম। তা বেড়ালটা কে? কখনো আমি, আর কখনো আপনি। আচ্ছা, রজতকে দেখছি না তো কোথাও। আছে কোথাও আশেপাশে বন্ধু বান্ধবদের সঙ্গে। মূল্যবোধ তো এখনো বেঁচে আছে, আমাদের ছোটবেলায় যেরকম। আরে বড়বেলায় এসে ছোটবেলার কথা শুনতে ভালো লাগে না। চলুন অমলবাবু। আসুন। বলছি যে হাই, হাউ ডু ইউ ডু? সেদিন উর্মিলা সান্যালের সম্বন্ধে বলছিলাম বলে তুমি রাগ করে চলে গিয়েছিলে। আজ সচক্ষে দেখছো তো মক্কিরানির মতন কিরম ঘুরে ঘুরে মধু খাচ্ছে তোমার মাদার গডেস। এই যে সেদিন তুমি নারী স্বাধীনতার কথা বলেছিলে না, এসো আজ তোমাকে নারী স্বাধীনতার আসল রূপটা আমি দেখাবো। এসো। জয়িতা ঘোষ। ঠিকানা? এনএন ঘোষ লেন। ও, এর আগের বার লেখা আছে। কতদিনের? এই তো 3 মাস। 3 মাস? এর আগের বারটা তো লেট করনি। ঠিক বুঝতে পারিনি গো দিদি, কোনো সমস্যা হবে না তো? না, তবে চার্জ বেশি লাগবে। নিয়ে যাও। চলুন। নেক্সট।
দিদি কি হয়েছে দিদি এরকম করছিস কেন দিদি 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 এই দিদি দিদি এরকম করছিস কেন দরজা খোল মা 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 তাড়াতাড়ি এসো দিদি কিরকম করছে মা তাড়াতাড়ি এসো দিদি কিরকম করছে দেখো না তুমিও ঘরে যাও তুমিও ঘরে যাও টুকু টুকু রজত জানে ডাক্তার দেখিয়েছো? না। ডাক্তার দেখিয়ে কনফার্ম হলে পারতে। তার আর প্রয়োজন নেই। এখন কি করবে কিছু ঠিক করেছো? আমি যে কি করব সেটা তুমি ঠিক করবে। হ্যাঁ, আমাকেই একটা কিছু করতে হবে। আসলে বিয়ের আগে যে এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়ব ভাবতেই পারিনি। বিয়ের আগে মানে? ময়ূরভঞ্জে কি হয়েছিল রজত? সেদিনের কোনো কিছুই আমি অস্বীকার করছি না। আমি ভাবছি এখন কি করে প্রবলেমটা সলভ করা যায়। চলো না আমরা রেজিস্ট্রি করে নিই। তুমি তো আমার ফ্যামিলির সঙ্গে কয়েকটা দিন কাটালে, তোমার কি মনে হয় ওরা ওদের একমাত্র ছেলের রেজিস্ট্রি ম্যারেজ মেনে নেবেন? তাছাড়া সোসাইটিতে আমার বাবার একটা পজিশন আছে মালিক। তাহলে বাবাকে বলো না আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। সেটা অবশ্য বলতে পারি, তবে আমাদের পরিবারের একমাত্র ছেলের বিয়ে, সব কিছু অ্যারেঞ্জ করতে অ্যাটলিস্ট 3-4 মাস তো সময় লেগে যাবে। বেশ, তো তাই হবে। কি হবে? 4 মাস পরেই আমাদের বিয়ে হবে। এইভাবে? তুমি সত্যি পাগল হয়ে গেছো মলি। 4 মাস পর তোমার অবস্থা আরো বেশি সিরিয়াস হয়ে যাবে। তার চেয়ে তুমি যদি একটা কাজ করো। বলো বলো কি করতে হবে? আমি ভাবছিলাম তুমি যদি এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে, মানে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এটা তো অ্যাক্সিডেন্ট। দেখো মালি, আমরা তো প্ল্যান করে কেউ ঘটনাটা ঘটাইনি। তুমি যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবো, সব মেয়েরা এরকম প্রবলেম যেভাবে সলভ করে, মালি। রজত,
তার মানে তুমি কি অ্যাবর্শন করতে বলছো? হ্যাঁ, এছাড়া তো আর অন্য কোনো পথ খোলা নেই। তুমি সত্যি কত বদলে গেছো রজত। কলেজ জীবনের রজত আর নেই, কত প্রোগ্রেসিভ। তোমার মনে পড়ে নারী নির্যাতন নিয়ে তুমি প্রবন্ধ লিখতে, আর আজ বাবার সম্মান রক্ষা করার জন্য তুমি আমাদের প্রথম সন্তানকে খুন করতে চাও? মালি, তুমি এটাকে খুন করা বলছো কেন? তুমিও তো তাই বলতে। তোমার পুরনো লেখার মধ্যে তুমি বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছো। দেখো মলি, ছাত্র জীবনের ওরকম ইমোশন বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। তার চেয়ে তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। তুমি চাইলে এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কনসাল্ট করতে পারো, কিংবা তুমি উর্মিলা সান্যালের সঙ্গে এ ব্যাপারে ডিসকাস করতে পারো। উর্মিলা সান্যালকে তুমি চেনো না, তাই এ কথা বললে। আর আমার এই ডিসিশনটা নিয়ে আমি বাইরের কারোর সঙ্গে ডিসকাস করতে চাই না। আমি তোমার মত জেনে গেছি রজত, এবার আমার মতটাও তোমায় জানিয়ে দিই। এই সমাজ সংসারের দোহাই দিয়ে আমি আমার বিবেকের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। টুকুটা জেদের বসে এমন সব কাণ্ড ঘটাচ্ছে না, লজ্জায় আমি স্যারের কাছে মুখ দেখতে পাচ্ছি না। রজতের বাবা সব জেনে গেছেন? মনে হয় এখনো জানতে পারেননি। রজতের কথা মতো বর্ষণ করে যদি পাপটাকে বিদায় না করে, তাহলে তো যে কোনো মুহূর্তে জেনে যাবেন। তারপর বিলের ঝামেলার রেশ কাটতে না কাটতেই এই কেলেঙ্কারি। এখন স্যার যদি জানতে পারে, উফ, আমি আর ভাবতে পারছি না। কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো কথা কানে তোলে না টুকু, নিজে যেটা ভাববে সেটাই ঠিক। কি ভাবে টুকু? হ্যাঁ, পৃথিবীটাকে বদলে দেবে? সমাজ সংসারের যত নিয়ম আছে সব ওর কথা মতো চলবে? শেষ হয়ে যাবে ও। কিন্তু ওর সঙ্গে আমরা যারা জড়িয়ে আছি তারাও তো। একটা কিছু করো দাদা, আমাদের এই সর্বনাশের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, বাঁচতে তো আমাদের হবেই, কিন্তু তার আগে ওকে শেষবারের মতো বুঝিয়ে দিতে হবে। শোন, আমি যা বলবো তুই করতে পারবি? নিশ্চয়ই পারবো দাদা, তুমি যা বলবে আমি তাই করবো। আমার মনে হয় কি রে, ভেতরে আসবি না? মা বারণ করেছে? মামা, দিদি,
বাড়ির ফোনটা খারাপ, স্টুডিওর ফোনটা রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। মেয়েটা গেল কোথায়? ম্যাডাম, মনে হচ্ছে মালিনী কলকাতায় নেই। হতে পারে। কলকাতায় থাকলে আমি একবার সুপ্রিয়বাবুকে ফোন করে খবর নিই ম্যাডাম। আচ্ছা, আমরা দুজন দুজনকে এত টানি কেন বলুন তো? টানি মানে আকর্ষণ করি। রজত আছে? হ্যাঁ আছেন, যান। ইম্পসিবল। সব কিছুর একটা সীমা আছে। এরপর সব কিছু জেনে বাপি যদি রেগে যায়, আপনি তো বাপিকে চেনেন মামাবাবু, আমি কিন্তু হেল্পলেস। তখন কিন্তু আমার কিছুই করার থাকবে না। তুমি আর কি বা করবে? যা করার তো আমাকেই করতে হবে। আমি জানি যে টুকুর একটা মিথ্যে জেদ আছে, সেটাকে ভাঙতে হবে। তুমি আমাকে কটা দিন সময় দাও রজত। ওকে আমি এমন শাস্তি দেব যে তোমার কাছে সারেন্ডার করতে ও বাধ্য হবে। উঠি। পালিয়ে বেড়াচ্ছ কেন? পালিয়ে বেড়াবো কেন? কাজ করছি। ফোনও ধরছো না? ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে অনিচ্ছের উপর তো সবকিছু নির্ভর করে না। রজতের সঙ্গে 7 দিন বাদে দেখা করার কথা ছিল, তাও করলে না। ওর সঙ্গে দেখা করে কোনো লাভ নেই। ও যা চাইছে তা আমি মানতে পারবো না। পারবে, এবং পারতেই হবে তোমাকে। না, তোমাদের আত্মসম্মানের জন্য আমি আমার নিজের সম্মান বিসর্জন দেব না। বিসর্জন দেবে না? না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, সত্যি যদি তুমি তোমার ভালো চাও, তাহলে রজতের কথা শুনে তোমাকে চলতে হবে। তা না হলে তোমাকে আমি এমন শাস্তি দেব সেটা তুমি কল্পনাও করতে পারবে না।
আমিও ঘুমোইনি খুকু। মা, মা কেন তোমরা দিদিকে এভাবে শাস্তি দিচ্ছ মা? কেন? ওকে একটু বুঝিয়ে বলো না, ও সব মেনে নেবে মা, সব মেনে নেবে। কোনো খবর পাচ্ছ না? মেয়েটা কোথায় উধাও হয়ে গেল বলো তো? আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। বাড়ির ফোনটা মনে হচ্ছে খারাপ, আর মোবাইলটা সবসময় অফ করা। শোনো, তুমি সুপ্রিয় সিনহার সঙ্গে কন্ট্যাক্ট করো, ওকে আমার ভীষণ দরকার। আমি এক্ষুনি কন্ট্যাক্ট করছি ম্যাডাম। স্যার আসছি। ওকে। কি ব্যাপার সমাজসেবী উর্মিলা দেবী? মালিনীর মতো একটা সামান্য ফটোগ্রাফারের জন্য এত উতলা হচ্ছ? এটা তো ঠিক তোমার অভিনীত চরিত্রের সঙ্গে মেলে না। তুমি যদি সংসারের সব কিছুকে স্টেজ অ্যাক্টিং বলে ভাবো, আমি কি করব? ওকে নতুন আশ্রমের দায়িত্বটা দেব বলে ভেবেছিলাম। হুম, এটান সেটান বলে মনে হচ্ছে না। এর মধ্যে একটা অন্য কিছু। উঠি, এক্ষুনি আবার ব্যারিস্টার বরেন সান্যাল সেজে কোর্টে বেরোতে হবে। সেখানে মিথ্যে কথার জাল বুনতে বুনতে এমন অ্যাক্টিং করব যে জজ সাহেব ভাববে আমি যুধিষ্ঠিরের চেয়েও বেশি সত্যবাদী। ভাবো, মন দিয়ে ভাবো, মালিনী কেন তোমাকে এত টানছে? মা, পেনশনের ফর্মটা সই করেছো? পেনশন মামা তুলবেন। আর শোনো, তুমি আজই রজতকে ফোন করে জানিয়ে দাও যে তুমি ওর কথায় রাজি আছো। কিন্তু আমি তোর কথায় রাজি নই। হ্যাঁ হ্যাঁ, তুমি রাজি, 1000বার রাজি। তুমি কি চাও? তোমার একটা মিথ্যে জেদের জন্য আমার সংসারটা ভেসে যাক? মানে তোমাদের সংসার মানে? আমি কি এই সংসারে বাইরে? তোমাদের কাছে আমার মান সম্মানে কোনো দাম নেই? সবার মুখে চুনকালি মাখিয়ে মান সম্মানের কথা বলতে তোমার লজ্জা করছে না? না, করছে না। আমি যা করেছি। কি? শোনো, তোমাকে শেষবারের মতো আমি বুঝিয়ে বলছি, মামা যদি সত্যি সত্যি রেগে যায় তাহলে যা কিছু করে ফেলতে পারে, এটা মনে রেখো। দিদি, দিদি আমার খুব ভয় করছে। রজত দাদা বলছে তা মেনে নে না তুই। বিয়ের পর স্বামীর কথা মতোই তো চলতে হয় মেয়েদের। চল, দেরি হয়ে যাচ্ছে। তুই যা, আমার আজ দেরিতে ক্লাস। মামা বারণ করেছে? হ্যালো হ্যালো হ্যালো, মলি, মলি,
মলি, আমি তোমার সামনে বসে কথা বলতে চাই। শোনো, সব প্রবলেম সলভ হয়ে গেছে। আমি বাপিকে রাজি করিয়েছি যেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যায়। আর শোনো, আমরা কিন্তু সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব। তার মানে ওরা আমাদের সন্তানকে মেনে নিয়েছেন, ওদের ভবিষ্যৎ বংশধরকে? এটা তুমি কি বলছো মলি? বাপিকে আমি এসব কথা কোন মুখে বলবো? না মানে বলছিলাম যে তুমি যদি অ্যাবর্শনটা করিয়ে নিতে। আর যদি না করাই? তাহলে কি হবে জানি না। আমি তো ভেবেছিলাম এই অবস্থায় বাকি সব মেয়েরা যা করে তুমিও তাই করবে। রজত, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে আমার সন্তানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে পারবো না। তার মানে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না? রাখতে চাই, কিন্তু অ্যাবর্শনের বিনিময় নয়। তুমি খুব সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ মলি। তুমি যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে তাহলে বুঝতে একটা অবৈধ সন্তানকে নিয়ে এই সমাজে বাঁচা যায় না মলি। রজত, আমার সন্তান অবৈধ নয়। আমি যা করেছি তার দায়িত্ব নিতে পারবো বলেই করেছি। তোমার উপর নির্ভর করে নয়। হ্যালো 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 কি রে, লুকিয়ে এসেছিস? মা জানতে পারলে বকবে না? তোকে কয়েকটা কথা বলেই চলে যাব। বল। বাড়ির ফোনটা খারাপ ছিল বলে উর্মিলা দেবী তোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তোকে ওনার খুব দরকার। তারপর? দিদি, আমার খুব ভয় করছে রে দিদি। ভয় করলে ভয়, না করলে কিছুই নয়। খুকু, জানিস এখানে কে এসেছে? কি করে বলবো? আমি কি জ্যোতিষী?
আমি জানি। কে রে দিদি? ছেলে হলে চার্লি চ্যাপলিন, আর যদি মেয়ে হয়? আর যদি মেয়ে হয় সিস্টার নিবেদিতা। তোমার কি হয়েছে মালিনী? কই কিছু না তো। তুমি সত্যি কথা বলছো না মালিনী। বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। তুমি ভুলে যাচ্ছ কেন? তোমাদের মতো মেয়েদের প্রবলেম নিয়েই আমার কাজ। প্রবলেম? কাল রজত আমাকে ফোন করেছিল। ও এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু রজত যে শর্ত দিচ্ছে সেটা আমি মানতে রাজি নই। তোমার ব্যাটারি চার্জার হিসেবে রিকোয়েস্ট করছি, তুমি অ্যাবর্শনটা করিয়ে ফেলো। চমকে উঠলে যে? আপনিও ওদের মতো? হ্যাঁ মানিনি, আমিও ওদের মতো তোমাকে সুখী দেখতে চাই। কিন্তু আপনি তো মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখান, তাই না? শেখাই। সভা সমিতিতে আমি প্রতিবাদের কথা বলি। ওটা সমাজসেবী উর্মিলা সান্যালকে বলতে হয়। তার মানে এই মিটিং, মিছিল, চোখের জল, বেদনা, দুঃখ সব অভিনয়? অভিনয় না বলে প্র্যাকটিস বলতে পারো। আচ্ছা, তুমি কি ভাবো এত সব মেয়েদের দুঃখ কষ্টে আমি সিরিয়াসলি কষ্ট পাই? শোনো মালিনী, সমাজে অবৈধ সন্তান নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। কিন্তু আমার সন্তান তো অবৈধ নয়। সেদিন রাত্রে রজত আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল। তাহলে রজত বাচ্চাটাকে অস্বীকার করে কি করে? কারণ আমাদের সমাজে বর্ষণের মতো সস্তা খুনের রাস্তা খোলা আছে, তাই। শোনো মালিনী, আমি জানি প্রথম সন্তানের জন্য মেয়েদের একটা দুর্বলতা থাকে, কিন্তু তুমি যদি এটাকে অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে পারো। অ্যাক্সিডেন্ট ভেবে মেনে নেব? মালিনী, শুধু মেনে নেবেই না, চেষ্টা করো তুমি ঘটনাটাকে ভুলে যেতে। জীবনে এরকম অনেক ঘটনা মন থেকে মুছে ফেলার জন্য মনের মধ্যে একটা বড় ইরেজার রেখে দিতে হয়। যত মুছতে পারবে তত ওপরে উঠতে পারবে মালিনী। আপনি পেরেছেন আপনার জীবনের সব এরকম ঘটনা মুছে ফেলতে? না পারলে এখানে পৌঁছলাম কি করে? এক মিনিট। হ্যালো, হ্যাঁ, তুমি কখন ফিরলে? রঘুকে বলো তোমাকে এক কাপ চা করে দিতে। শরীর ঠিক আছে তো? শোনো, আমার একটু দেরি হবে।
মনে করি প্রেশারের ওষুধটা কিন্তু সময় মতো খেয়ে নিও। একটু দেরি হবে। দাঁড়াও, তোমার এত জেদ যে তুমি আমাদের কোনো কথা কানে তুললে না। তোমার মতো মেয়ের জেদ যে কি করে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি, দেখিয়ে দিচ্ছি। দাদা দাদা, আমি একটু বুঝিয়ে বলি। টুকু মা, তোর দুটি পায়ে পড়ি মা, তুই সব মেনে নে মা, মেনে নে। মা, তুমিও আমাকে বোঝার চেষ্টা করছো না? দিদি, দিদি শোন না, দেখ বিয়ের পর শ্বশুর বাড়ির কথা তো মেয়েদের মেনে চলতে হয়, তাই না বল? আয় আয় দিদি। দাঁড়াও, শেষ বোঝাপড়াটা আমার সঙ্গে বুঝতে হবে। চলো চলো, তুমি চলো চলো চলো। দাদা তুমি, মামা দিদিকে ছেড়ে দাও। একটা মিথ্যের পেছনে কতকাল ছুটে বেড়াবে উর্মি? তুমি খুব ভালো করে জানো তোমার বোন তার বাচ্চা নিয়ে 25 বছর আগে হারিয়ে গেছে। আপনি কি পেরেছেন জীবনের সবকিছু মুছে ফেলতে? না পারলে পৌঁছলাম কি করে? বলো কমল। ম্যাডাম, আশ্রম থেকে কণিকাদি ফোন করেছেন, আপনার সঙ্গে বিশেষ দরকারে কথা বলতে চান। লাইনটা দাও। ওকে ম্যাডাম। হ্যাঁ কণিকাদি, বলুন। আপনি কি বলছেন? মানে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছেন তো? না না কণিকাদি, আমি এক্ষুনি আসছি। কমল, কমল। ম্যাডাম, আমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্ট তো সন্ধ্যাবেলায়। তার আগে আমাকে এক্ষুনি একবার আশ্রমে যেতে হবে। তুমি এক কাজ করো, অন্য গাড়িটা নিয়ে তুমি মালিনীর বাড়ি চলে যাও। বলবে ক্যামেরা নিয়ে যেন তোমার সঙ্গে চলে আসে। ওকে ম্যাডাম। কি দেখছো অমন করে? আজ আপনাকে এক নতুন রূপে দেখছি। আমাকে নতুন রূপে? ঠিক ঠিক ধরেছ মালিনী। তুমি একটু অপেক্ষা করো, তোমাকে একটা দারুণ স্কুপ নিউজ দেব। আজ আমিও একটা স্কুপ নিউজ পেয়েছি। স্কুপ নিউজ পেয়েছো মানে? কি হয়েছে মালিনী? মামা ছেড়ে দাও দিদিকে, ছেড়ে দাও দিদিকে, ছেড়ে দাও দিদিকে মামা। আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। তুমি এখনই রজতের অফিসে যাবে, ও যা যা বলবে। তার আর প্রয়োজন হবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অ্যাবর্শন করব না। করবে না? এটা আমি করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে টুকু। খামি কি আছে? পড়ে দেখো। তোমার সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তুমি এই বাড়ির কেউ নও। কেউ নও মানে?
দিদি তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। এদের কথা মেনে নে না দিদি, এদের কথা মেনে নে। মা, মামা যেটা বললো সেটা কি সত্যি? আমি তোমার মেয়ে নই? বাড়ির আমি কেউ নই? দিদি, দিদি কোথায় যাচ্ছিস তুই? খুকু আসি রে। কোথাও যাবে না মা, মা দিদি চলে যাচ্ছে, ও সত্যি সত্যি চলে যাচ্ছে, ওকে আটকাও। দিদি তুই যাবি না, দিদি চলে আয়। দিদি মা, ওকে অবস্থা দাঁড়িয়ে দিও না মা, ওকে দাঁড়িয়ে দিও না, দাঁড়িয়ে দিও না। টুকু, টুকু, টুকু। তুমি ভেঙে পড়ো না মালিনী, তোমার মামা ব্যবসার কথা ভেবে মিথ্যে বলেছেন। আমি তোমার সঙ্গে আছি। আজ আমি সেই পরশ পাথর খুঁজে পেয়েছি। তুমি একটু ওয়েট করো, আসছি। আপনি ভালো করে খবর নিয়েছেন তো কণিকাদি? হ্যাঁ, আমি কাগজপত্র দেখেই তোমাকে ডেকে পাঠালাম। ঈশ্বর আছেন, তাই তো তোমার অপেক্ষা এলিয়ে দিলেন। ওকে আমার ব্যাপারে কি বলেছেন? বলেছি তোমার মা আসছেন, তুমি অপেক্ষা করো। মা? হ্যাঁ মা। তোমার বোন বোধহয় বেঁচে নেই, তাই মাসির বদলে মায়ের দায়িত্বটা তোমাকেই দিলাম। তুমি তো সব অসহায় মেয়ের মা। ভালোই হলো কণিকাদি, আপনার দয়ায় আজ মেয়েটা নতুন মা খুঁজে পেল। সে কোথায়? তুমি শ্যামলের সঙ্গে যাও, ও মেয়েটিকে, আর তুমি তো ওকে চেনো, ও তোমার মালিনী। মালিনী? হ্যাঁ, মালিনী। ম্যাডাম, এই চিঠিটা আপনাকে দিয়ে মালিনী চলে গেছে। চলে গেছে? শ্রদ্ধা উর্মিলা দেবী, এখানকার অধ্যক্ষা কণিকা দেবী বলেছিলেন আমার মা আসছেন আমাকে নিতে, কিন্তু তার জন্য অপেক্ষা না করেই আমি চলে যাচ্ছি। যদি তার সঙ্গে আপনার দেখা হয়, তাকে বলবেন এতগুলো মানুষের সামনে ওকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য আমি চলে যাচ্ছি। আর কেউ না জানুক, আপনি তো জানলেন আমার মা আমার কাছে হেরে গেছেন। একটা অবাঞ্ছিত বাচ্চার জন্ম দেবার সাহস তার ছিল, কিন্তু সমাজের বিরুদ্ধে লড়াই করে তাকে নিয়ে বাঁচবার মতো শক্তি তার মনে ছিল না। কিন্তু আমার দুটোই আছে, তাই সমাজে আমার সন্তানকে নিজের পরিচয় দিয়ে মাথা উঁচু করে বাঁচব। আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে উর্মিলা দেবী। মনের মধ্যে এত দামি ইরেজার থাকা সত্ত্বেও সমস্ত অ্যাক্সিডেন্টগুলো এখনো মুছে ফেলতে পারেননি বলে।
হয়তো এও হতে পারে প্রথম সন্তানের স্মৃতি শত ইরেজার দিয়েও তোলা যায় না, আর তাই সারা জীবন নিজের সঙ্গে সমাজের সঙ্গে অভিনয় করে যেতে হয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।